Good morning, dear student. Welcome to the Web Solution #1 Study Channel West Bengal. তো এখন তোমরা পাচ্ছ এএনএম জিএনএম সায়েন্স পিওয়াইকিউ ক্লাস, অর্থাৎ এখানে এএনএম জিএনএম এর যে বিষয়গুলো আছে, সায়েন্স রয়েছে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পাশাপাশি অঙ্ক, ইংরাজি, রিজনিং, জিকে সব রয়েছে। তো তার মধ্যে থেকে এখানে সায়েন্সে কি ধরনের কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে ক্লাস হবে। গতকাল একটা ক্লাস তোমরা পেয়েছো, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। তো এখানে 25টি কোশ্চেন আমরা আলোচনা করব। কেমন কোশ্চেন এসেছে বিগত বছরে তোমরা দেখতে থাকো এবং প্রস্তুতি নিতে থাকো। ওকে, তো এই হচ্ছে সিলেবাস। টোটাল 100টি কোশ্চেন থাকে, 115 নম্বরের একটা পরীক্ষা হবে। এখানে তোমার যত ভালো র্যাঙ্ক হবে তত তোমার কাছে সুযোগ থাকবে ভালো কলেজ চুজ করার। ওকে, এবং সরকারি হলে তো খুবই ভালো, সেটা তুমি ফ্রি, মানে কস্টিংটা অনেক কম হয়। বেসরকারি তো হচ্ছে, কিন্তু এখানে তোমার নিজস্ব পছন্দ অনুযায়ী কলেজ চুজ করা যায় যদি ভালো র্যাঙ্ক করো, এবং তার ভ্যালুটাও বেশি হবে। তাহলে তোমাদের চেষ্টা করতে হবে খুব ভালো র্যাঙ্ক করে সরকারি কলেজে চান্স পাওয়ার। ওকে, এবং এখানে কিন্তু জব সিকিউরিটিটা অনেকটাই, আমরা তো দেখছি বর্তমানে এএনএম জিএনএম চাহিদা ব্যাপক, এবং স্বাস্থ্য এটা তো আজীবন চলতেই থাকবে। ওকে, এবং এখানে ভ্যাকান্সি দিনের পর দিন বাড়বে, কমবে কিন্তু না। ওকে, এবং সরকারি ছাড়াও বেসরকারি হসপিটাল, নার্সিংহোম প্রচুর রয়েছে। তো তোমার এই কোর্স করার পরে বসে থাকতে হবে না একদিন, ঠিক আছে? তুমি কোথাও না কোথাও জব পেয়ে যাবে। তো এখানে আমরা যদি সিলেবাসের কথা বলি, এই হচ্ছে জীবন বিজ্ঞানের সিলেবাস। 15-16টা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? খুব কঠিন না, 9-10 লেভেলের কোশ্চেন, মানে ক্যাটাগরি কিন্তু বলা আছে অফিসিয়ালি। এবং পদার্থবিদ্যা সিলেবাসগুলো যদি দেখি, এই সমস্ত চ্যাপ্টার আমাদের পড়তে হবে। এবং এখানে কিন্তু একটা বাউন্ডারি আছে, সায়েন্সের 75 নম্বর, এই মাত্র 15টা চ্যাপ্টার দেখালাম, আর এখানে 13, 28, আর এখানে 9, 28 আর 9, 37, মোটামুটি 40টা চ্যাপ্টার যদি কভার করা যায়, প্রশ্ন কমন পাওয়া যায় এবং ভালো নাম্বার তুমি তুলতে পারবে, ঠিক আছে? তো আমাদের উদ্দেশ্য এটাই যে তোমরা কোশ্চেনগুলো দেখো, এমন কোশ্চেন আসে, ঠিক আছে? এখানে দুই ধরনের কোশ্চেন থাকে, বিশেষ করে সায়েন্সে, অন্য কোথাও অন্য কোনো বিষয় না। সায়েন্সে বায়োলজিতে থাকে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন। এবং ফিজিক্সেও তাই, 15টা 1 নাম্বার, 5টি 2 নাম্বার, 25 নম্বর ওখানে বায়োলজিতে 50। তো এই হচ্ছে টোটাল সায়েন্সের সিলেবাস। তো কেমন কোশ্চেন আছে তোমরা একটু দেখো। অর্থাৎ অনেকে ভাবছো খুব কঠিন আসে, হয়তো পারবো না, দেবো না, এরকম না। এবং এখানে ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিতে পারবে। পাশাপাশি এখানে কিন্তু কোনো রকম সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, মাস্ট নেই। অর্থাৎ যে কোনো ক্যাটাগরি স্টুডেন্ট, তোমরা যারা আর্টস নিয়ে পড়েছো তারাও দিতে পারবে, যারা সায়েন্স নিয়ে পড়েছো তারাও দিতে পারছো। ওকে, এই হচ্ছে বক্তব্য। তাহলে আমরা আজকের আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, অম্লবৃষ্টি বা অম্লবৃষ্টিতে যে অ্যাসিড থাকে, যে অ্যাসিড সব থেকে বেশি থাকে তা হলো কি? আমরা জানি যে অ্যাসিড বৃষ্টিতে বিশেষ করে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এইগুলো বেশি থাকে। তুমি যদি বলো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড দুটোই থাকে, প্রশ্নটা এটা যে অ্যাসিড সব থেকে বেশি থাকে। যদি দেখি এটা আমরা সালফার ঘটিত বা সালফিউরিক অ্যাসিড বলবো, এটা বেশি থাকে অ্যাসিড বৃষ্টিতে, পাশাপাশি নাইট্রিক অ্যাসিডটাও থাকে। তাহলে দুটো কেস মনে রাখতে হবে যে অম্ল বৃষ্টিতে কি কি থাকে বা কোন কোন অ্যাসিড পাওয়া যাচ্ছে। বাতাসে যে সমস্ত নাইট্রোজেন যুক্ত কণা আছে বা সালফার যুক্ত অক্সাইড রয়েছে, সেগুলো বৃষ্টির সময় সেগুলো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। প্রধানত সালফিউরিক, নাইট্রিক অ্যাসিড থাকে, এবং তার মধ্যে যদি বলি সালফিউরিক অ্যাসিডটা বেশি পরিমাণে থাকে। এবার কোশ্চেন হচ্ছে, মানব দেহের চক্ষু লেন্স হলো একটি কি? উভ অবতল লেন্স, উভ উত্তল লেন্স, সমতল দর্পণ, প্রিজম। অর্থাৎ লেন্স, লেন্স ধরো একটা কাঁচ, তুমি যদি চশমা পরে সেটা একটা লেন্স, তাই তো? তো সেটা হচ্ছে দেখো, শুধু উত্তল বললে ধরো এই হচ্ছে একটা শুধু উত্তল লেন্স,
একদিকে উত্তল, বা অবতল লেন্স যদি বলো এই একটা শুধু অবতল লেন্স। এবার এটা যদি দুই দিকেই হয়, এরকম লেন্স হয়, হ্যাঁ, তাহলে এটাকে বলা হবে উভ উত্তল লেন্স। আর যদি এরকম থাকে লেন্সটা উভয় দিকে অবতল, তাহলে এটাকে উভ অবতল লেন্স বলা হবে। মানুষের চোখের যে লেন্স আছে, যেটা দিয়ে আমরা দেখছি, যেখানে তোমার প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেটা কিন্তু উভ উত্তল লেন্স। মানে এরকম হয় না, এরকম তো মানে গোল না, রাউন্ড শেপ না, কিন্তু এটা উত্তল শেপ, ঠিক আছে। কনভেক্স, কনভেক্স মানে উত্তল লেন্স, তো এখানে উভ উত্তল লেন্স। ওকে, এগুলো কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে। আচ্ছা, সাধারণ তুলা যন্ত্র, যেটাকে আমরা দাড়ি পাল্লা বলছি, দিয়ে কি মাপা হয়? দেখো কোশ্চেন কিন্তু একদম বেসিক কোশ্চেন। ওকে, বেসিক কোশ্চেন, যেখানে কোনো জটিলতা নেই, এগুলো তুমি মানে অ্যান্সার করতেই পারবে খুব ভালোভাবেই। সাধারণ তুলা যন্ত্র বা দাড়ি পাল্লা, এটা হচ্ছে, এটা দিয়ে আমরা বস্তুর ভর মাপি, বস্তুর ভর মাপি। তুমি 1 কেজি আলু কিনতে গেলে যে দাড়ি পাল্লাটা ব্যবহার করা হয়, সেটা কিন্তু ভর মাপা হয়। আর যদি ওজন মাপা হয়, ওজন এক ধরনের বল, তাই তো, এইগুলো আমরা স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপি। এটা স্প্রিং তুলা যন্ত্র, তুলা যন্ত্র, এটা দিয়ে ওজন বা ভার একই কথা। আচ্ছা, ওজনটা এক ধরনের বল, ওই জন্য আমি এটাকে অ্যারো করে দিয়েছি, মাপা হয়। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে, চাপ মাপার যন্ত্র। তাহলে বায়ুমণ্ডলের চাপ ব্যারোমিটার, রক্তচাপ স্পিগো ম্যানোমিটার, এগুলো কিন্তু আলাদা আলাদা। ওকে, আবদ্ধ গ্যাসের চাপ ম্যানোমিটার। নিউটন কিসের একক? একদম বেসিক কোশ্চেন। নিউটন, নিউটন কিসের একক? আমরা জানি নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাচ্ছি, এটা হচ্ছে বলের এসআই একক। বল বা ফোর্স, বলের এসআই একক, এসআই একক হচ্ছে কি? নিউটন। আর যদি বলো সিজিএস একক কি বলের ক্ষেত্রে, দুটো করে একক মনে রাখতে হবে, এসআই এবং সিজিএস। এটা হচ্ছে ডাইন, এটা হচ্ছে সিজিএস একক। এবং যদি বলো নিউটন এবং ডাইনের মধ্যে রিলেশনটা কি আছে, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। এটা হচ্ছে নিউটন এবং ডাইনের মধ্যে রিলেশন, সম্পর্ক। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। বিশেষ পরিস্থিতিতে কোন বস্তুর, এখানে কোনটি সঠিক আছে তোমাকে বার করতে হবে। ভর এবং ওজন দুই শূন্য হতে পারে, ভর শূন্য হতে পারে কিন্তু ওজন শূন্য হতে পারে না। ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে, ভর বা ওজন কোনোটি শূন্য হতে পারে না। তো এই কেসটা কি তোমাকে একটু জানতে হবে, এই জায়গাটা খুব সহজ প্রশ্ন। আমরা জানি বস্তুর ভর অবিনশ্বর, এটা সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এবং ভর সমস্ত জায়গায় একই থাকে। তোমার ভর যদি 50 কেজি হয়, সেটা চাঁদে গিয়েও 50 কেজিই হবে, এমন না যে কমে যাবে বা বেড়ে যাবে। যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ওজন বা ভার। ওজন বা ভার এটা চেঞ্জ হতে পারে, এটা শূন্য হতে পারে। অর্থাৎ ভর, ভর বা মাস এটা শূন্য হতে পারে না, কিন্তু ওজন শূন্য হতে পারে। আমরা যদি ওজনের কথা বলি, ওজন মানে হচ্ছে ওয়েট, তাই তো। দেখো ফিজিক্সে ওয়েট ওজন, ঠিক আছে, এটা কিন্তু ফিজিক্সের টার্ম। তুমি বায়োলজি বা এমনি চলাচলতি ভাষায় গুলিয়ে ফেললে ভুল হয়ে যায়, গুলিয়ে ফেললে হবে না। এই ওয়েট ইকুয়াল টু মাস এবং অ্যাক্সিলারেশন বা ত্বরণ, অর্থাৎ ওজন ইকুয়াল টু, বা এটা মানে হচ্ছে ভর কিন্তু অভিকর্ষজ ত্বরণ, যেটাকে জি বলি, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। এই জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। আর অভিকর্ষজ ত্বরণ মানে পৃথিবী,
যে মানে আমাদেরকে আকর্ষণ করছে, সে আকর্ষণ বলটা হচ্ছে ওজন, এবং এখানে যে ওজন মানে ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ জি এর গুণফল। জি এর মানে স্বাভাবিক ভ্যালু হচ্ছে, এই জি এর ভ্যালু হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ইন জেনারেল আমাদের অভিকর্ষজ ত্বরণের মান। ওকে, তাহলে বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাকে আমরা বলি ভর। ভরের সঙ্গে তুমি অভিকর্ষজ ত্বরণ গুণ করলে পাবে ওজন। ওকে, যদি বলে পৃথিবী কোন বলে আমাদেরকে আকর্ষণ করে, সেটা হবে ওজন বল, যেটাকে বলা হবে ভার। ওজন ইকুয়াল টু ভার, এটা মনে রাখতে হবে। ভর এবং ভার, ওজনটা ভেক্টর রাশি। আচ্ছা, একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন একটু এখানে করাচ্ছি তোমাদের। প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তি, গতকাল একটু বায়োলজি থেকে বেশি করেছিলাম, আজকে একটু ফিজিক্স থেকে বেশি করে দিচ্ছি। এক ব্যক্তি একটি 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি এবং মোট সরণ কত হবে? কোশ্চেনটা বুঝতে পারছো? অর্থাৎ বর্গাকার মানে চারদিকেই 10 মিটার, এদিকে 10, এদিকে 10। তাহলে এক ব্যক্তি টোটাল বর্গাকার মাঠে ধরো যাত্রা শুরু করেছে এই জায়গা থেকে, এখান থেকে যাচ্ছে 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 যাচ্ছে, এখানে গিয়ে আবার ফিরে এসেছে। তাহলে এই অবস্থানে যাত্রা শুরু করে আবার এতেই ফিরে এসছে। তো এখানে তাহলে সরণটা কত? সরণ মানে বস্তুর কি, দেখো সরণ মানে কি? সরণ মানে হচ্ছে বস্তুর প্রাথমিক অবস্থান, বস্তুর প্রাথমিক অবস্থান এবং বস্তুর অন্তিম অবস্থানের মধ্যে বস্তুর সরণ মানে ডিসপ্লেসমেন্ট। বস্তুর অন্তিম মানে শেষ কোথায় পৌঁছাচ্ছে, অন্তিম অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব, অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব। অর্থাৎ কোনো বস্তু যদি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে, দিয়ে এইভাবে ঘুরতে ঘুরতে এখানে পৌঁছালো, আলটিমেট বি পজিশনে পৌঁছেছে, এর সরণটা কি হবে? এই টোটাল ঘুরে ঘুরে এসছে ওগুলো কিন্তু না, এই ডাইরেক্ট এখান থেকে একটা দাগ টানা সরল লেখা, এটাই হচ্ছে বস্তুর সরণ হবে, ওই প্রথম এবং শেষ অবস্থান। যদি আবার ঘুরতে ঘুরতে এখান থেকে এইভাবে ফিরে আসে জায়গায়, তাহলে প্রথম এবং অন্তিম অবস্থান একই হয়ে গেলে এদের সরলরৈখিক দূরত্ব হবে কত? 0। এখানে কোশ্চেনটা দেখো, তোমার ক্যালকুলেশনে যেতেই হবে না, যে অপশনগুলো রয়েছে, তুমি 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে 16 সেকেন্ড একবার ঘুরে এলে, দিয়ে আবার সেই জায়গায় থেমে গেলে, তাহলে সরণটা আলটিমেট 0। এই হচ্ছে 0 আছে একটাই অপশনে, তাহলে এটা হচ্ছে 0। এবার যদি বলো দ্রুতি কি, দ্রুতি কি? দ্রুতি হচ্ছে এই টোটালটা কি, এই টোটালটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এইভাবে এইভাবে বস্তু গেছে, অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। দ্রুতি মানে কি? স্পিড, এটা মানেই হচ্ছে দ্রুতি। বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। এই টোটাল ডিস্টেন্স যা কভার করেছে এতটা মাপলে সেটা পাবো দ্রুতি, অতিক্রান্ত দূরত্ব, এবং মোট সময় দিয়ে ভাগ করলে। আর যদি শুধু এবি বাই সময় করি তাহলে পাবো বেগ বা ভেলোসিটি। তাহলে এখানে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে দ্রুতি বা স্পিড কত? স্পিড যদি বার করি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4 × 10, মানে 4টে দিক, তো 40 মিটার সে ঘুরেছে, টোটাল টাইম 16 সেকেন্ড, মানে 40। এবার কাটো, এটা 40/16, তাই তো? 4 দিয়ে কাটলে কি হবে? 10, 4 দিয়ে কাটলে হবে 4, প্রথমে 8 দিয়েও কাটতে পারতে, 2, 5, মানে হচ্ছে 2.5, আড়াই মিটার পার সেকেন্ড। পার মিটার গেছে, সরি
পার সেকেন্ডে 2.5 মিটার করে গেছে, অর্থাৎ দ্রুতি হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। যদি এখানে বলতো বেগ কত, বলতো বেগ কত, বেগ ইকুয়াল টু সরণ ভাগ সময়। তাহলে এখানে আমরা বেগ পেতাম সরণ 0, সময় হচ্ছে 16 সেকেন্ড ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সরণ যদি 0 হয় অটোমেটিক্যালি ভেলোসিটিটাও 0 হবে। বুঝে গেল? বেগ মানে এগুলো আমি আরো ডিটেলস যখন পড়াবো তখন আলোচনা করব। এগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন, আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো আরেকবার দেখে নেবে ভিডিওটা। একটি স্বর, একটি স্বরে 256, 400, 512, 630 4টি কম্পাঙ্কের সুর মিশ্রিত থাকে, তবে সমমিল কোনটি? স্বর মানে কি আর সুর মানে কি? ঠিক আছে, টোন এবং নোট, অর্থাৎ একাধিক সুর মিলিত হয়ে তৈরি হবে স্বর। ঠিক আছে, এখানে যদি ভ্যারাইটিস কম্পাঙ্ক থাকে, সব থেকে ছোট কম্পাঙ্কের, সব থেকে ছোট কম্পাঙ্কের যেটা থাকবে, সবচেয়ে ছোট কম্পাঙ্কের সুর, সেটাকে বলা হবে, সুরকে বলা হয় মূল সুর। কি বলা হবে? এটাকে মূল সুর। অর্থাৎ এই যে 4টি কম্পাঙ্ক রয়েছে, সব থেকে ছোট কোনটা আছে? 256। সব থেকে ছোট আছে 256, অর্থাৎ এখানে মূল সুর কোনটি আছে বলতো? মূল সুর আছে 256, এটা হচ্ছে মূল সুর। এখন সমমেলটা কি? এবার মূল সুর কেন বললাম বুঝতে পারবে। সমমেল হচ্ছে মূল সুরের দ্বিগুণ। সমমেল মানে হচ্ছে কি? সমমেল মানে দ্বিগুণ না, মানে মূল সুরের দ্বিগুণ না, মূল সুরের গুণিতক, সরল গুণিতক। মূল সুরের সমমেল, অষ্টকটা হচ্ছে দ্বিগুণ হয়, অষ্টকটা দ্বিগুণ। সমমেল মানে হচ্ছে মূল সুরের সরল গুণিতক। অর্থাৎ এখানে আমরা যদি দেখি মূল সুরের সরল গুণিতক মানে তোমাকে নামটা পড়তে হবে, নামটা পড়তে হবে। 5-এর নামটা, 5 1 5, 5 2 10, 5 3 15, এরকম নামটা পড়তে হবে। ওইগুলোকে গুণিতক বলে। ঠিক আছে, 5-এর গুণিতক 10, 15, 20, এগুলো 5-এর গুণিতক। 6-এর গুণিতক 6 2 12, 3 6 18, এগুলো কিন্তু 6-এর গুণিতক। 256 যদি প্রথম বা মূল সুর হয়, সমমেলটা হচ্ছে কি? মূল সুরের সরল গুণিতক। অর্থাৎ মূল সুর 256কে গুণ করো 512, 3 256, 512 পরে আরো 256 যোগ করো, এইভাবে। অর্থাৎ 100 যদি মূল সুর হয়, 200 300 400 এগুলো হবে সব সমমেল। অষ্টক হলে মূল সুরের দ্বিগুণ। আচ্ছা, এখানে আমাদের সমমেল তাহলে হবে 512 কম্পাঙ্কের সুরটি, অপশন বি। তাহলে এইগুলো আমাদের জানতে হবে, ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, নয়তো কিন্তু ভুল হয়ে যাবে। তাই তো, ভুল হয়ে যাবে। তাহলে এইগুলো ডিটেলসে পড়তে হবে, শব্দ থেকে কোশ্চেন। নিম্নলিখিত গ্যাসগুলোর মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কোন গ্যাস? বলো। এগুলো বেসিক কোশ্চেন। পর্যায় সারণীর দিকে যদি খেয়াল করা হয় তো 1 2 3 4 করে 18টা শ্রেণী রয়েছে। একদম 18তম শ্রেণীতে বসে আছে কি বলতো? একদম 18তম শ্রেণীতে বসে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় মানে সে নিষ্ক্রিয়, কোনো বিক্রিয়া করবে না, তার যে কক্ষক সেগুলো একদম পরিপূর্ণ রয়েছে, কোনো খামতি নেই, কম নেই, বেশি নেই। ঠিক আছে, ঘাটতি নেই, সেই জন্য সে পরিপূর্ণ, ওই জন্য তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয়, কোনো বিক্রিয়া সাধারণত করে না। নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এগুলো সব নিষ্ক্রিয় গ্যাস, এগুলো সাধারণত কোনো বিক্রিয়া করে না। জিপিএস, জিপিএস এর ফুল ফর্ম কি? জিপিএস স্ট্যান্ডস ফর গ্লোবাল পোল সিস্টেম, গ্লোবাল পলিসিলিকন স্টোর, গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশন স্ট্রাকচার।
তো এখানে জিপিএস এর পুরো কথা, এটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, অপশন সি। 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত মিটার, এগুলো কিন্তু একদম মানে বুঝে রাখতে হবে। আচ্ছা, 1 ন্যানোমিটার বা এটাকে সংক্ষেপে এনএম বলা হয়, বা 1 এনএম। আমরা 1 মিটার ইকুয়াল টু বলি 100 সেন্টিমিটার। এগুলো তো আছে, এবং এগুলো ছোট একক। 1 ন্যানোমিটার মানে 10 টু দি পাওয়ার -9 ন্যানো 9 মিটার। ঠিক আছে, এটা মনে রাখবে। 1 অ্যামস্ট্রম 10 টু দি পাওয়ার -10 মিটার। 1 ফার্মি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -15 মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্যের সব থেকে ছোট একক। দৈর্ঘ্যের সব থেকে ছোট একক, অণুপরমাণুর ব্যাস মাপা হয় এই ফার্মি এককে। দৈর্ঘ্যের প্রচুর একক রয়েছে, সব থেকে বড় একক যদি বলি পারসেক, আলোকবর্ষ, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এগুলো সব বড় বড় একক। এছাড়া আমরা যেগুলো রাস্তার মাপি, কিলোমিটার, মাইল, এগুলো কিন্তু আছে। আমাদের দৈর্ঘ্য মাপা হয় সেন্টিমিটার বা মিটারে, ঠিক আছে, বা ফুটে। অনেক একক রয়েছে দৈর্ঘ্যের, গজ, ফুট, অনেক বিষয় আছে, সেগুলো আমরা আস্তে আস্তে আসবো। পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ হলো কোনটি? পৃথিবীর বায়ুমণ্ডল যে আছে, যে বায়ুমণ্ডলের মধ্যে আমরা আবদ্ধ, এখানে সব থেকে মূল উপাদান কোনটি, বা কোন গ্যাসটি বেশি রয়েছে? বাংলা কথা এটা, নাইট্রোজেন রয়েছে বেশি 78%। তারপর যদি দেখি অক্সিজেন রয়েছে 20.81% অ্যাপ্রক্স। বল এবং বেগের গুণফলকে বলা হবে কি? বল এবং বেগের গুণফলকে কি বলা হবে? 12টা কোশ্চেন করতে 22 মিনিট হয়ে গেছে। বল এবং বেগের গুণফল। আচ্ছা, বল ইন্টু সরণ কি হয়? বল ইন্টু সরণ কি হবে? কার্য। এটা আমরা জানি, কিন্তু এখানে দিয়েছে বল ইন্টু বেগ। আচ্ছা, এই কার্যকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে কি পাই? কার্যকে যদি সময় দিয়ে ভাগ করি সেটা পাই ক্ষমতা। ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতা বা পাওয়ার, অর্থাৎ সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলছি। অর্থাৎ এটাকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি, তাই তো, এটাই তো কার্য। বল ইন্টু সরণ কার্য, সময় দিয়ে এখানে করলাম, এখানে করলাম, তাহলে বল ইন্টু কি পাচ্ছি দেখো তো, বল ইন্টু সরণ বাই সময়। একটু আগে কি করেছি দেখো তো, সরণ বাই সময় মানে কি বলতো? সরণ বাই সময় মানে হচ্ছে বল ইন্টু বেগ, তাই তো। দেখো ভালো করে খেয়াল করো, এখানে আমি কি করেছি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আমরা জানি কার্য মানে বল ইন্টু সরণ, কার্য মানে বল ইন্টু সরণ, এবং কার্যকে যদি সময় দিয়ে ভাগ করি, অর্থাৎ সময়ের সাপেক্ষে কার্য করার হার, সেটাকে বলা হয় ক্ষমতা বা পাওয়ার। তাহলে কি পাচ্ছি এবার? সময় দিয়ে ভাগ করলাম, তাহলে বল বাই বল ইন্টু সরণ বাই সময়। এই সরণ বাই সময়টাকে আলাদা যদি করি, এটাই তো বেগ, এটা মানে ক্ষমতা। দেখতে পাচ্ছ কত ক্লিয়ার? ক্ষমতা। বল এবং বেগের গুণফলকে বলা হচ্ছে ক্ষমতা। নিম্নের কোনটি হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন? তো হরমোন থেকে প্রশ্ন থাকেই থাকে, এবং হরমোন খুব ডিটেলসে আলোচনা করব যখন চ্যাপ্টার ভিত্তিক আলোচনা হবে। কোনটি গ্যাসীয় হরমোন? উদ্ভিদ হরমোন যদি বলি, প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন অক্সিন। উদ্ভিদ হরমোনের মধ্যে আবার 4টি ভাগ রয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক হরমোন, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন। কিছু রয়েছে কৃত্রিম হরমোন। কৃত্রিম হরমোন রয়েছে যেমন এবিএ, ইন্ডোল অ্যাবসিসিক অ্যাসিড, বা আরো ইত্যাদি। এনে রয়েছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড 2,4-D, অক্সিনের কৃত্রিম একটা অক্সিন। তো এখানে, আচ্ছা এখানে অক্সিজেন হয়ে গেছে, অক্সিন হবে, হ্যাঁ।
তো আবার কিছু রয়েছে প্রকল্পিত, যেমন ফ্লোরিজেন হরমোন, যে উদ্ভিদ হরমোনগুলো এখনো মানে তাদের উদ্ভিদে পাওয়া গেছে, বাট বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স এগুলো খুব ভালোভাবে আবিষ্কার হয়নি, সেগুলোকে প্রকল্পিত হরমোন বলে। আর একটা রয়েছে গ্যাসীয় হরমোন, যেটা ফল পাকাতে সাহায্য করে, ইথিলিন। বায়ুমণ্ডলের ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি? বায়ুমণ্ডলের ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি? আমরা জানি ওজোন স্তর কি করছে, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে, তো পৃথিবীকে অতিবেগুনি রশ্মি হাত থেকে রক্ষা করে। অতিবেগুনি রশ্মি যদি পৃথিবীতে সরাসরি চলে আসে, বিভিন্ন ধরনের রোগ হবে, স্কিন ক্যান্সার হবে। অতিবেগুনি রশ্মি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে। মাটির অম্লতার জন্য যে গ্রিন হাউস গ্যাসটি দায়ী, সেটা হচ্ছে কি? মাটিতে অম্লতা বা অ্যাসিডিটি বৃদ্ধি করছে, যেটা সেটা মনে রাখবে, নাইট্রাস অক্সাইড। এখানে মিথেন, নাইট্রাস অক্সাইড, হ্যাঁ, এগুলো কিন্তু তোমার কি গ্যাস? গ্রিন হাউস গ্যাস। অম্লতার জন্য দায়ী হচ্ছে নাইট্রাস অক্সাইড। পরবর্তী কোশ্চেন, জিন ব্যাংক। জিন ব্যাংক যার উদাহরণ দেখো, গতদিন প্রশ্ন করেছিলাম, এটা দেখে 2022 সালের কোশ্চেন, আগের দিন 23 সাল করেছি, 22 সালের কি ধরনের কোশ্চেন বলেছিলাম না, এক্স2 ইনস্টিটিউট থেকে প্রশ্ন আসছে, এটা হবে এক্স2 সংরক্ষণ, জিন ব্যাংক। ওকে, অরিজিন অফ স্পিসিস, বিভিন্ন বইয়ের লেখক কিন্তু আসছে, একটা ক্যারোলাস লিনিয়াসের এসেছিল, সিস্টেমা ন্যাচুরি। অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এটা চার্লস ডারউইন রচিত একটা বই, অপশন বি। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? বলো। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজোটোব্যাক্টার। বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে কি বলা হয়? দেখো, বিভিন্ন পদ্ধতিতে উদ্ভিদের পরাগায়ন ঘটে, যেমন বায়ু দ্বারা পরাগায়নকে কি বলা হয় জানো? অ্যানিমোফিলি। বায়ু দ্বারা। অর্নিথোফিলি মানে হচ্ছে পক্ষী দ্বারা। হাইড্রোফিলি মানে জল দ্বারা, জলের সাহায্যে ভেসে বেড়াচ্ছে সেই উপাদান দিয়ে পরাগায়ন হয়ে যাচ্ছে বিভিন্ন জলজ উদ্ভিদে, তো জল দ্বারা। আর যেটা পড়ে রয়েছে কাইরোপ্টোরিফিলি, এটা হচ্ছে বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটছে। ওকে, ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত পদার্থটি রাসায়নিক ভুল হয়েছে, ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হলো কি? অর্থাৎ ক্রায়ো সংরক্ষণ মানে অতি নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করাকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়, যেখানে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। অপশন বি, তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় ক্রায়ো সংরক্ষণে। এবার ক্যাটাগরি 2 থেকে কোশ্চেন দেখবো আমরা, 5টি প্রশ্ন। নিম্নলিখিত কোনগুলি অপ্রকৃত ফল? কোনগুলি অপ্রকৃত ফল? মানে এটাকে বলা হচ্ছে ফলস ফ্রুট। প্রকৃত ফল মানে এমনি নর্মাল ফ্রুট, আর অপ্রকৃত ফল ফলস ফ্রুট। যেখানে গর্ভাশয় ফলে পরিণত হয় সেটাকে আমরা বলবো প্রকৃত ফল। উদ্ভিদের গর্ভাশয় যখন ফলে পরিণত হয় সেটাকে বলি প্রকৃত ফল, ন্যাচারাল ফ্রুট, প্রকৃত ফল। আর যদি বৃতি দলমণ্ডল বা অন্যান্য কোনো অংশ ফলে পরিণত হচ্ছে, সেটাকে অপ্রকৃত ফল বলবো। এখানে আপেল, স্ট্রবেরি, চালতা, কাঁঠাল, আনারস, এগুলো সব ফলস ফ্রুটের মধ্যে পড়ছে, অপ্রকৃত ফল। ঠিক আছে, যদি বলো কলা, টমেটো, আম, এগুলো সব প্রকৃত ফল। নিচের কোনগুলি প্রোক্যারিওটিক কোষে থাকে না? প্রোক্যারিওটিক কোষে থাকে না কোনগুলি? দেখো, নিউক্লিয়াস থাকে। ইউক্যারিওটিক কোষে যে 80s প্রকৃতির হয়, আর এখানে 70s প্রকৃতির হয়, 70s প্রকৃতির হয়।
তাই তো, নিউক্লিয়াস থাকে, রাইবোজোম থাকে, রাইবোজোমও থাকে, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় বস্তু এগুলো থাকে না। ডিএনএ যেগুলি দ্বারা গঠিত হয়ে থাকে, ডিএনএ কি কি উপাদান দ্বারা গঠিত হয়? আমরা জানি নাইট্রোজেন বেস থাকে, নাইট্রোজেন বেস থাকে, পেন্টোজ শর্করা থাকে, ফসফেট থাকে, গ্লুকোজ থাকে না, ডিএনএর মধ্যে গ্লুকোজ নেই। এখানে অপশন এইগুলো আছে, নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা, ফসফেট, এগুলো হচ্ছে ডিএনএ এর উপাদান। ওকে, তাহলে এই যে উপাদানগুলো আমাদের একদম ডিটেলসে পড়ে রাখতে হবে, যাতে করে এই 2 নম্বরের কোশ্চেনে গিয়ে আমরা অ্যান্সার করতে পারি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি নন আয়োনাইজিং রেডিয়েশন, আয়নিত বিকিরণ নয়? আলফা, গামা, বিটা এগুলো তেজস্ক্রিয় রশ্মি, এটা আয়োনাইজিং রেডিয়েশন বলা হবে। আল্ট্রাভায়োলেট রে, মাইক্রোওয়েভস, মাইক্রোতরঙ্গ, এগুলো আয়োনাইজিং রেডিয়েশন নয়, অর্থাৎ নন আয়োনাইজিং রেডিয়েশন, অপশন সি এবং ডি। নিচের কোনটি বা কোনগুলি চাপের একক? কোনটি বা কোনগুলি চাপের একক? তো চাপের একক কি কি? চাপের একক হচ্ছে, চাপ মানে হচ্ছে কি? চাপ মানে হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এটা তো চাপের রাশি। চাপের বিভিন্ন ব্যবহারিক একক রয়েছে, যেমন বার, মিলিবার। পাস্কাল হচ্ছে চাপের এসআই একক, তাহলে এখানে পাস্কাল এবং বার এগুলো হচ্ছে চাপের একক। কিন্তু নিউটন এটা বলের একক, বলের একক, আর এটা হচ্ছে বেগের একক, বেগ বা দ্রুতি। ওকে, তাহলে এই হচ্ছে আজকের কোশ্চেন। টোটাল 25 কোশ্চেন আমরা আলোচনা করেছি, 20টি 1 নাম্বার, 5টি 2 নাম্বারের। তো কেমন লেগেছে সেশনটি? আশা করি বুঝতে পেরেছো যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো করিয়েছি ফিজিক্সের। তো এই যে ক্লাসগুলো পাচ্ছ, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেন কিন্তু খুব জটিল না, পড়লে পারা যাবে, এটা মাথায় রাখো। এবং এই যে এনএমজিএনএম জব সিকিউরিটি আছে, বর্তমান দিনের সাপেক্ষে খুব ভালো বুদ্ধিমান যারা আছে, এনএমজিএনএম ব্যাচ, মানে এনএমজিএনএম ব্যাচের না, এনএমজিএনএম পড়বে। বর্তমান মেল নার্সিং এর চাহিদা অনেক, ছেলেরা আগে নার্সিং এ যেত না, কিন্তু ছেলেদের দরকার তো হয়। মেল নার্স যারা আছে পাস করলেই চাকরি। পাশাপাশি মেয়েদের ক্ষেত্রেও যদি বলি, মহিলা নার্স তো বেশি লাগে স্বাভাবিক। তো প্রচুর কিন্তু আছে, শুধু হসপিটাল সরকারি ছাড়াও বেসরকারি প্রচুর হসপিটাল নার্সিংহোম রয়েছে ভারতবর্ষের একদম প্রত্যেক জায়গায়। স্বাস্থ্য একটা কি জরুরি বিভাগ, এই জায়গায় কিন্তু নিয়োগ হচ্ছে, এবং এখানে তোমার এই সমস্ত কোর্স করে বসে থাকতে হবে না। তো বর্তমান দিনের সাপেক্ষে এটা না ওটা না, একটা সময় ছিল পুলিশের চাকরি করতো না কেউ, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত স্টুডেন্ট পুলিশে আমি যাব না, কিন্তু এখন তুমি কনস্টেবল থেকে শুরু করো, সব সায়েন্সের স্টুডেন্ট, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বেশি। এমন সিলেবাস, সেখানে সায়েন্স তোমাকে জানতেই হবে। অর্থাৎ সেই মানে সিচুয়েশন কিন্তু নেই। বর্তমান দিনের সাপেক্ষে তোমার পরিস্থিতির সাপেক্ষে ডিসিশন নিতে হবে, আমি এটা করব না, ওটা করব না, না ভাল লাগে না, সেই জায়গা কিন্তু আজকের দিনে আর নেই। ওই জন্য আমি বলবো যে যারা বুদ্ধিমান আছো প্রত্যেকে এনএমজিএনএম পরীক্ষাটা দাও, যদি ভালো কলেজ পড়লে। ওকে, এবার পড়তে গেলে তোমাকে ভালো করে পড়তে হবে। ওই যাই হাই করে পরীক্ষা দিয়ে এবারটা দেখি কেমন হয়, ওই সেন্সে পরীক্ষা দিও না। কারণ বর্তমান দিনে যা কম্পিটিশন আছে, তুমি এবার হয়তো যাই হাই করে দিলে খুব একটা ভালো হলো না, আগামীবার দেবো, সেই সময় তুমি পাবে বলে মনে হয় না। ঠিক আছে, অর্থাৎ চেষ্টা করলে এখন করো। তো আমাদের এনএমজিএনএম এক্সামকে টার্গেট করে একটা ব্যাচ লঞ্চ হয়েছে, তোমরা জানো। মাত্র 1540 টাকায় টোটাল কোর্স পেয়ে যাবে। তুমি অন্য কোথাও পড়তে গেলে আমি মনে করি এটা তুমি একসঙ্গে এই রুপিসে কভার করতে পারবে না। সে মান্থলি স্যালারি যদি দাও, প্রত্যেকটা বিষয় ধরে ধরে তোমার 1500-2000 টাকা এমনি চলে যাবে শুধু 1 মাসে। এটা 4 মাস 8 মাস ভ্যালিডিটি পাবে, টোটাল পরীক্ষা এর মধ্যেই হয়ে যাবে। অর্থাৎ ওইটাকে মাথায় রেখে তোমরা এনএমজিএনএম ব্যাচ আমাদের নিতে পারো, নিশ্চয়ই তোমরা ঠকবে না, এটুকু বিশ্বাস রাখতে পারো। আমাদের এই যে প্রতিষ্ঠান কিন্তু একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিন ইউটিউবে ক্লাস করিয়েছি,
তারপর একটা আমাদের নিজস্ব আরো ভালো করে পড়ানোর জন্য, কারণ ইউটিউবে সবসময় সবকিছু হয়ে ওঠে না, নিজস্ব পেড কোর্স, নিজস্ব অ্যাপ চলে এসছে। প্রত্যেকে যদি নেওয়ার হয় প্রথমে নিয়ে নাও, বেশি দেরি করে কি হবে, তুমি যতদিন দেরি করবে তত তুমি পিছিয়ে যাবে, বুঝতে হবে এটা। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। এখানে আজকে সেশন এন্ড করলাম।